আমার বিশ্বাস আমার ভাই মরেনি। সে প্রতি রাতে আসে, ওই বাম দিকে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। তার পায়ের মজমজ শব্দ আমি বুঝতে পারি, তবে তাকে চাক্ষুষ দেখা যায় না। সে আসে, টেবিলে বসে খাবার খায়, বই পড়ে, কিন্তু তার আগমন বার্তা আমি ঠিক অনুভব করতে পারি। সে থাকে আধ ঘন্টা, তারপর প্রস্থান। তারপর সে একই ভঙ্গিতে সে চলে যায়। আপনারা শুনছেন আনসার উল হকের ভৌতিক গল্প, হংকং মার্কেটের ভূতেরে আড্ডায়। খুব বেশি দিনের কথা না, ব্যাংক ফুটবল খেলতে শিলিগুড়ি গিয়েছিলাম। উঠেছিলাম হিলকার রোডের অর্কিড হোটেলে। হোটেল থেকে ঢিলচোরা দূরত্বে ওই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, সেখানেই খেলা। খেলা যাই হোক, সেই হোটেল ছিল ছিমছাম, পুরো মনোরম। আর প্রত্যেক রুমে ছিল একটা করে সাদা কালো টিভি। শুধু কালার টিভি ছিল লাউঞ্জে। আর প্রমাণ মাপের একটা বাথরুম ছিল, তার সেট মার্বেলে পুরোপুরি ঢাকা ছিল। খেলা হার হতো জিত হতো যাই হোক না কেন, খেলার শেষে স্নান সেরে আমরা চুটিয়ে আড্ডা মারতাম। আড্ডাটা হতো আমার ঘরে। আমি ছিলাম ক্যাপ্টেন। আমার ঘরটা ছিল অন্য অন্য ঘরের থেকে অনেকটা বড়। দক্ষিণ দিকে ঘর ছিল এবং রাস্তার দিকে একটু ব্যালকনি ছিল। আর আর রাস্তায় আলো সারা রাত থাকতো। আর খেলা যেদিন থাকতো না, সেদিন আমরা অনুশীলন সেরে সন্ধেবেলায় দল বেঁধে সেই হংকং মার্কেটের দিকে আমরা ঘুরতে যেতাম। সেই মার্কেটে যেতাম, গিয়ে কিছু কেনাকাটাও আমরা করতাম। টুর্নামেন্টের শেষ খেলা যখন হয়ে গেল, তারপর আমাদের হাতে রইল একদিন, রাতে ট্রেন ধরতে হবে। আমি আমাদের খেলার ম্যানেজারের সঙ্গে অনুমতি নিয়ে আমি একাই ঘুরতে বেরোলাম হংকং মার্কেটে। সেখানে একজনের সঙ্গে আমার হঠাৎ সাক্ষাৎ হয়ে গেল। সেই সাক্ষাতে আবার তার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। তো কী করে হলো জানি না, হয়তো তার সাথে আমার মনের মিল হয়ে গেছে। নাম তার কারমিনা। বেটেঘাট ও টুকটুকে চেহারার মেয়ে, বছর 25-30 হবে, এর বেশি নয়। সাজগোজ ও সৌন্দর্য দেখে মনে হলো সে তার যৌবনকে ধরে রেখেছে। সে দোকান বন্ধ করে আমাকে বলল কি, চলুন আমার বাড়িতে। আমাকে অনেক পিড়াপিড়ি করতে লাগলো, কিন্তু আমি বললাম আজ আর সময় নেই। আমি ওনার ঠিকানা নিলাম, আমার ঠিকানাও তাকে দিলাম, বললাম আমি পৌঁছে আপনাকে একটু চিঠি দিই। কিন্তু সে কোনো কথা শুনতে লাগলো না। সে কোনো কথা শুনছে না। সে বলছে আপনাকে তো যেতেই হবে। অনেক পিড়াপিড়ি করতে লাগলো। তারপর বলল আপনি তো থাকেন হিলকার রোডের ওই হোটেলে। তখন আমি বললাম আপনি জানলেন কী করে? বলছে যে আমি কিন্তু আপনাদের সকলকেই চিনি, সবাই এখানে আসে, আড্ডা মারে, কিন্তু আসল কথা ব্যাপারটা কী জানেন, কাউকে নিজের বলে মনে হয় না। মনে মনে ভাবলাম কোনো অশুভ সংকেত না তো। তবুও তার কথা একদম ফেলতে পারলাম না। সে একদম নাছোড়বান্দা, তবুও আমাকে তার সাথে আমার চলতে হলো। তার বাড়ির দিকে এগোতে লাগলাম। সেই হাঁটা পথে মাত্র 5-7 মিনিট। তা গল্পে গল্পে তার বাড়ি পৌঁছে গেলাম। দোতলা বাড়ি, বুনেদি, সাবেকি আমলের বাড়ি, তবে মাঝখানে কাঠ দিয়ে একটা ফ্লোর বানিয়েছে। আরমিনা আমাকে ইশারা করে বলল ওই মেজদিন ফ্লোরে বসুন, ডান দিকে। আমি একটু ভেতর থেকে আসছি। ওই ফ্লোরে দুটো সিঁড়ি ছিল, একটা বাম দিকে একটা ডান দিকে। আমি বাম দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছি, হঠাৎ কারমিনা ভেতর থেকে চিৎকার করতে করতে পাগলের মতো ছুটে এলো, ওই সিঁড়িতে উঠবেন না, ওই সিঁড়িতে উঠবেন না। আমি চমকে উঠে বললাম কেন? কারমিনা বলল ওইসব পরে বলবো, আপনি ডান দিকে সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে বসুন, আর যা বলার আমি সব পরে বলবো। খুব মেজাজি গলায় বলল। কারমিনার কথায় আমি ঠিক একটা বুঝতে পারলাম না। আমি দেখলাম ওই বাম দিকের সিঁড়িটা উঠে কিন্তু একই জায়গায় এসেছি। তা কোনো মনে হচ্ছে কোনো ভূত ব্যাপার না তো? এই ভৌতিক পরিবেশে আমার কিন্তু খুব ভয় লাগছে। এই ভূত ব্যাপার হলে আমার যেন খুব ভয় লাগে। এই নিন, খেয়ে নিন। সারাদিন খেলাধুলা করেছি, অনেক ধকল গেছে, এই দুধটা খেয়ে নিন। আর স্যান্ডউইচটা খেয়ে নিন। খেয়ে দেখুন, আমার নিজের হাতে বানানো। খাবারের ব্যাপারে আমার কোনো একটা আকর্ষণ ছিল না, আমার লক্ষ্য ছিল ওই সিঁড়িটার ব্যাপারে। আমি তখন তাকে বললাম যে আপনি ওই সিঁড়িটার ব্যাপারে কিছু বলবেন? বলবো। স্যান্ডউইচে যেই আমি চুমুক দিয়েছি, তখন কারবিনার চোখের উপর আমার চোখ পড়লো। দেখলাম কারবিনার চোখটা জল জল করছে। তারপর মনে হলো কিসের একটা যন্ত্রণা, সে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু সে বলতে চাইছে না। তার সেই যন্ত্রণার কষ্ট সে বুকে চেপে রেখে হাসার চেষ্টা করছে। তারপর দেখলাম সে একটু স্বাভাবিক হয়ে গেছে। ততক্ষণে আমি সেই স্যান্ডউইচটা খেয়ে চায়ে চুমুক দিয়েছি। তারপর সে খুব স্বাভাবিক।
তার মুখে খুব খুশির ঝলক দেখা যাচ্ছে। তবে কি স্যান্ডউইচে কোনো ভৌতিক আবেশের ছায়া ফেলল? আমার মনে মনে সন্দেহ জাগিল যে কারমিনা আমার মনে এটা বানায়নি, মনে হয় বাজার থেকে সে কিনে নিয়ে এসছে। তারপর বাড়ির ভেতর উঁকি মেরে একটু দেখলাম যে বাড়িতে চেয়ার ছাড়া কোনো আসবাবপত্র নেই, আর রান্নার কোনো সামগ্রিক কোনো জিনিসপত্র নেই, স্টোভ, কেরোসিন স্টোভ কিছুই নেই। আমার মনে একটু সন্দেহ জাগল। তাও আমি কারমিনাকে বলতে লাগলাম, আচ্ছা, সাহস করে বললাম, আচ্ছা ওই সিলটার ব্যাপারে আপনি কিছু বললেন না তো? তারপর সে আমার কাছে এসে বলল, আপনি ভয় টয় পাবেন না তো? আমি বললাম, না, আমি বিজ্ঞানের ছাত্র, আমার ভয় টয় আমার হয় না, আমি ভয় টয় একদম পাই না। হ্যাঁ, এই রকমই মানুষ আমার খুব পছন্দ। তারপর আমার মুখে দিয়ে তাকিয়ে বলল, আমার ভাই শিলিগুড়িতে একটা কাগজের পত্রিকার অফিসে কাজ করত। সারাদিনে হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের সংসারে সাহায্য করত। সে ভালো গান গাইতে পারত, তার কবিতার হাত খুব মিষ্টি ছিল। একদিন খবর শুনলাম আমার ভাই নাকি হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। 4 বছর হয়ে গেল, তার কোনো খোঁজ খবর নেই। এরকম চিন্তায় গত বছর পুজোর সময় আমার মা মারা গেলেন। আমার বিশ্বাস আমার ভাই আজও মরেনি। সে প্রতি রাতে আসে, ওই বাম দিকে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। তার পায়ের মজমজ শব্দ আমি শুনতে পাই, কিন্তু তাকে চাক্ষুষ চোখে দেখা যায় না। সে আসে, টেবিলে বসে, খায়, বই পড়ে। তার আগমন বার্তা আমি পরিষ্কার বুঝতে পারি এবং অনুভবও করতে পারি। সে থাকে মাত্র 8 ঘন্টা, তারপর প্রস্থান, ঠিক একই ভঙ্গিতে। আমি বললাম, সে নিশ্চয়ই আজ আসবে? তখন সে সোজাসুজি বলল, হ্যাঁ, নিশ্চয়ই আসবে, অবশ্যই আসবে। বৃষ্টি বাদল বলো, ছুটির দিন বলতে তার কাছে কিছুই নেই। সপ্তাহে সব দিন তার কাছে সব সমান। কারবিনা হঠাৎ তার বাম হাতটা উপরে রেখে সে ঘড়িতে দেখল, দেখে বলল, তার আসার সময় হয়ে গেছে, সে কিন্তু এক্ষুনি আসবে। হঠাৎ চারদিকে ঝড়ো আবার আগমন বার্তা শোনা গেল। কারবিনা বাইরের দিকে তাকিয়ে আমাকে বলল, আপনি এখানে থাকুন, ওই দিকে যাবেন না, আমি ভেতর থেকে আসছি। আমি দেখলাম যে হঠাৎ ভৌতিক আবেশে এক অতি মানবীয় একজন আগন্তুক টেবিলের উপর বসে আছে, আর কারবিনা তার সামনে দাঁড়িয়ে আছে। আর সেই আগন্তুক সেই স্যান্ডউইচ চিবিয়ে খাচ্ছে। আমি দেখে চিৎকার করে উঠলাম। কারবিনা আমার দিকে তাকালো, কোনো কিছু বলল না। আমি মেঝের উপর ধপাস করে পড়ে গেলাম। আমি তাকিয়ে আছি কারমিনার দিকে, সাহায্য চাইছি, কিন্তু কারমিনা তখনও সেই স্যান্ডউইচ তার ভাইকে সমানে সে খাইয়ে যাচ্ছে। আমি ভয় না করে ঠিক কাছাকাছি তার সামনে থেকে একটু সরে গেলাম। একটু পরে ঝড় উঠল, সিঁড়ির মধ্যে মজ শব্দ শোনা গেল। তখন আমি বুঝতে পারলাম তার ভাই মনে হয় চলে যাচ্ছে। আর কারবিনা ঘরের ভেতরে ঢুকে পড়ল। আমি অনেক বাধা সত্ত্বেও আমি সাহস করে সেই বাম দিকে সেই সিঁড়িটার উপর দিয়ে উঠতে শুরু করলাম। তারপর দেখি কারবিনা ঘরের ভেতর থেকে উদ্ভ্রান্তভাবে ছুটে আসছে। তার মুখটা একটু বিকৃত, ঝড় তখনও থামেনি। কারমিনার চোখগুলো যেন আগুনের গোলা, আর আলুথালুভাবে তার চুলগুলো পুরো ঢাকা। সে আমাকে দৌড়ে আসছে, সে আমাকে ধরবে বলে খুব জোর ছুটে আসছে। আমি তার দিকে তাকিয়ে আছি, ভয়ে আমার সমস্ত মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি বিপুল সিঁড়ি দিয়ে নেমে এক লাফে ঘরের বাইরে চলে এলাম। আমি ছুটতে থাকলাম, ছুটতে আমার শরীর অবশ হয়ে আসছে। কারবিনা আমার পেছনে। এখন তার আসল রূপ কিন্তু আমি দেখতে পাচ্ছি। কি বিভৎস দেখতে, কি বিভৎস তার রূপ! সে যদি আমাকে ধরতে পারে একদম চিবিয়ে খাবে। তাই আমার শরীরে যত শক্তি আছে সেই শক্তি দিয়ে ছুটতে এক সময় আমি প্রধান সড়কে এসে পৌঁছালাম। আমার সারা শরীরে তখন কাঁপছে, আমার সারা শরীর দিয়ে তখন ঘাম বেরোচ্ছে, ঝরঝর করে ঘেমে যাচ্ছি। আমি একটুখানি হোঁচট খেয়ে গেলাম, হোঁচট খেয়ে ধাপ করে রাস্তায় পড়ে গেলাম। আমি তখনই অজ্ঞান হয়ে গেছি। কখন যে রাত কেটে ভোর হয়ে গেছে আমি জানি না। চোখ খুলে দেখি আমি অর্কিড নার্সিংহোমে আমি শুয়ে আছি। পাশ ফিরতেই দেখি স্ট্রেটো ঝুলানো একজন ডাক্তার আর সাদা পোশাকে একজন নার্স। আমার চাউনি দেখে ডাক্তারবাবু আমার সামনে এসে বলল, ভয় নেই, আপনার ভয় কেটে গেছে। আপনার পকেটে একটা চিরকুট পেয়েছিলাম, তাতে আপনার ঠিকানা লেখা আছে। এক্ষুনি হোটেল লোকজন চলে আসবে, আপনি হোটেলে ফিরতে পারেন।
আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার মাথার পাশে কয়জন বলাবলি করছিল, হয়তো একা বেরিয়েছিল, হংকং মার্কেটে ভূতের আড্ডায় পড়েছিল। আমি ভয়ে তখন আস্তে আস্তে চোখটা বুঝলাম। আমার গল্পটি এখানে শেষ হলো। আপনারা শুনছিলেন আনসার উল হকের হংকং মার্কেটের ভূতের আড্ডায়। আমার এই গল্পটি যদি সুন্দর লেগে থাকে তাহলে দয়া করে একটু ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।